সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং তিনি ছিলেন তখনকার গ্রন্থাগার মন্ত্রী। যেখানেই কোনো সাম্প্রদায়িক উস্কানি, গণ্ডগোল, অশান্তি নাম জড়িয়ে যেত এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিনও একটা গণ্ডগোল পাকানোর অভিপ্রায় ছিলেন। কাল তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন, সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে বহু মানুষের সমাগম করবেন 7 নম্বর গেট এয়ারপোর্টে, যেখান থেকে এয়ারপোর্টের ভেতরে নির্দিষ্ট একটি বাঁকড়া মসজিদ আছে, সেই মসজিদে শুক্রবার নামাজ পাঠ করতে যাবেন। পুলিশ তার আগেই 163 ধারা জারি করে দিল এবং প্রচুর পুলিশ মোতায়েন থাকলো এদিন সকাল থেকে। কাউকে ওই চত্বরের মধ্যে ঢুকতে দেওয়া হলো না, সবাই একে একে ফিরে গেলেন। সিদ্দিকুল্লাহ চৌধুরীও শেষ পর্যন্ত গাড়ি ঘুরিয়ে উল্টো দৌড় দিলেন, ফিরে গেলেন। কিছু কিছু মানুষ এসছিলেন ইতিমধ্যে, তারা যখন দেখলেন যে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, গেট দিয়ে ঢোকা যাবে না, স্বাভাবিকভাবে তারা ইউটার্ন করে অন্যত্র গেছেন নামাজ পাঠ করার জন্য। এই ঘটনাটা একটা বাংলার মাটিতে মেসেজ দেয় যে একটা সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় থাকার, একটা সরকারে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকার তফাৎটা কোথায়। দেখুন, এই বাঁকড়া মসজিদ নিয়ে আপনারা জানেন যে এয়ারপোর্টের ভেতরে, যেখানে সেকেন্ড রানওয়ে থেকে মাত্র 160 মিটার দূরেই মসজিদ, এই মসজিদকে ট্রান্সফার করানোর জন্য বহুবার ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি থেকে তদবির করা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকারের কোনো সহযোগিতা পাওয়া যায়নি। শেষ পর্যন্ত সেই বাঁকড়া মসজিদ থেকেছেন এবং নির্দিষ্টভাবে গাড়ি ব্যবস্থা করে ওই এয়ারপোর্টের মধ্যে নির্দিষ্ট মসজিদে নামাজ পাঠ করতে যেতেন বহু মানুষ। পরিবর্তনের সরকার এলো 4 তারিখ। শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেই দিলেন যে আমাদের কাছে ন্যাশনাল সিকিউরিটিটা অনেক বেশি প্রায়োরিটি, এবং ঠিক তারই প্রেক্ষিতে আমরা দেখলাম পরবর্তীকালে যে সেখানে এখন কোনো গাড়ি ঢুকবে না, এখন কোনোভাবে নামাজ পাঠ করতে দেওয়া যাবে না। এবং প্রাকৃতিক দুর্যোগের কারণ দেখানো হয়েছে যদিও, কিন্তু আপাত দৃষ্টিতে এই মসজিদটিকে ট্রান্সফার করার কথা ইতিমধ্যে চাউর হয়েছে এবং নিশ্চিতভাবে তার কিছু প্রসেসিং হয়তো চলছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সেটাকে নিয়ে বাজার গরম করার জন্য মাঠে নেমেছিলেন এবং নেমে জমায়েতের ডাক দিয়েছেন। এদিন কিন্তু ওই চত্বরে কাউকে দেখা গেল না। বিক্ষিপ্তভাবে কিছু মানুষ এলেন, কিছু মানুষ 7 নম্বর গেট দিয়ে নামাজ পাঠ করব বলে ঢোকার চেষ্টা বললেন, কিন্তু পরিস্থিতি যা দেখলেন, ওখানে এত ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেট থেকেও, রাজ্য পুলিশ থেকেও প্রচুর পুলিশ সিআরপিএফ মোতায়েন করা ছিল, ফলত কোনো গণ্ডগোল করার সুযোগ পেলেন না এবং মানুষও টার্ন করলেন না। আমার এইটা খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, একটু ভালো করে ভেবে দেখুন যে দেখুন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে নিয়েও উস্কানির যে রাজনীতি দীর্ঘদিন ধরেই বাংলার একটা ট্র্যাডিশনে পরিণত হয়েছে, সেই ট্র্যাডিশনটা কিন্তু আজকে বাঁকড়া মসজিদকে কেন্দ্র করে ভেঙে গেল। অর্থাৎ বহু মানুষের জমায়েতের, কেউ বলছেন কোটি মানুষের, যাই হোক সে তো অন্য কথা, বহু মানুষের জমায়েতের ডাক দিয়েও সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষরাই এলেন না। বুঝতে পেরেছেন যে তাঁরা এই ব্যাপারে সিদ্দিকুল্লাহ চৌধুরী নিশ্চিতভাবে একটা সাম্প্রদায়িক উস্কানির রাজনীতি করছেন, ফলত তারাও সাড়া দিলেন না। পরিবর্তনের সরকারের বোধহয় এটাও একটা লাভ, যে যেখানে সরকার এবং প্রশাসনের ডিটারমিনেশন দেখে সংখ্যালঘু মানুষরাও বুঝতে পাচ্ছেন যে সিদ্দিকুল্লাহর পাতা ফাঁদে পা দেওয়াটা উচিত নয়, এবং স্বাভাবিকভাবে লোকজন জমায়েত হননি দেখেই সিদ্দিকুল্লাহ ব্যাকটার্ন দিলেন, ইউটার্ন দিলেন, মিডিয়াকে দোষারোপ করলেন, পরবর্তীকালে প্রেসের সম্বন্ধে দোষারোপ করলেন। কিন্তু মূল কথাটা হচ্ছে যে বাঁকড়া মসজিদ, যেটা 160 মিটার দূরে সেকেন্ড রানওয়ে সম্প্রসারণ করা যাচ্ছে না, সেই মসজিদটিকে যদি অন্য জায়গায় ট্রান্সফার করা হয় বা অন্য কোনো ব্যবস্থায় সেই জায়গাটা যদি মসজিদকে সরিয়ে দেওয়া যায় ওখান থেকে, তাহলে স্বাভাবিকভাবে সেকেন্ড যেটা রানওয়ে রয়েছে সেটাও একটা ইন্টারন্যাশনাল মাপের রানওয়েতে সম্প্রসারিত হবে, তার এফেক্ট বাংলার ইকোনমিক্সে পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু সেইটা গত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় হতে দেননি, এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো লোকরা তারা সবসময় এই জাতীয় উস্কানির রাজনীতির মধ্যে পা গলিয়ে মানুষকে চেষ্টা করতেন প্রভোগ করতে। আমরা বহু ক্ষেত্র অতীতে দেখেছি, কিন্তু এবার কিন্তু সেটা হলো না। একটা সরকারের পরিবর্তনের 70 দিন হয়েছে। সরকার যদি ডিটারমিনেশন নিয়ে থাকে কি হতে পারে বাঁকড়া মসজিদকে কেন্দ্র করে 7 নম্বর গেট এয়ারপোর্টের, সেটা কিন্তু আজকে প্রত্যক্ষদর্শী থাকলো বাংলার মানুষ। আমি এই প্রতিবেদনটা পেশ করার সময় আমার খালি মনে হচ্ছিল, সাম্প্রতিককালে আপনাদের মনে আছে পার্ক সার্কাসে, সেখানেও মানুষকে উত্তেজিত করার একটা প্রভোকেশন তৈরি হয়েছিল কিছুদিন আগে, নির্দিষ্ট একটি ঘটনাকে চাউর করিয়ে। সেখানেও যেদিন ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরের দিনই
সম্ভবত 23শে মে বা এরকম কোনো একটা দিন, আমার ঠিক এক্স্যাক্ট ডেটটা মনে নেই। পরের দিন রাজ্যের মুখ্যমন্ত্রী ছুটে গিয়েছিলেন এবং পরিষ্কার পুলিশকে অ্যাড্রেস করে বলেছিলেন, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, কোন দল পেছনে আছে দেখার দরকার নেই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশের যে নির্দেশ দেবে সঙ্গে সঙ্গে সেটাকে আপনারা বাস্তবায়িত করবেন। আর পরিষ্কারভাবে সেখানে দাঁড়িয়ে ঘোষণা করে এসেছিলেন যে এরপর যদি এই ধরনের প্রভোকেশন তৈরি করার চেষ্টা হয় তাহলে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা কোনোদিন দেখবেন না। এই যে একটা উচ্চারণ, এই স্পষ্ট উচ্চারণটা বাংলার মাটিতে গত 15 বছর কেন, তার আগে 34 বছরেও বিলুপ্ত হয়ে গিয়েছিল। তার ফলে এইসব প্রোডাক্টরা বাংলার রাজনীতিতে বিচরণ করার সুযোগ পেয়েছেন হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা বিচরণ করার সুযোগ পেয়েছেন এবং এরা বিচরণ করার সুযোগ পেয়েছেন বলে সাম্প্রদায়িক বিভেদ বেড়েছে এই পশ্চিমবঙ্গের মাটিতে। মুসলিমরাও জানেন যে একটা এয়ারপোর্টের মধ্যে একটা মসজিদ, সে মসজিদটা ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে আপোষ করার জায়গায় চলে যাচ্ছে। ফলত স্বাভাবিকভাবে সেখান থেকে দাঁড়িয়ে সরকারের সঙ্গে এই ব্যাপারে টেক্কা নেওয়া উচিত নয়, এটা সাধারণ সংখ্যালঘু মানুষ বুঝছেন। কিন্তু এদের প্রভোগ করার জন্য থাকতেন সিদ্দিকুল্লাহ, তার পেছনে থাকতেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আজকে কিন্তু এয়ারপোর্টের 7 নম্বর গেট দেখিয়ে দিল সরকার এবং প্রশাসনে যদি সঠিক গভর্নেন্স থাকে কি হতে পারে। এয়ারপোর্ট 7 নম্বর গেট আজকে দেখলো, সিদ্দিকুল্লাহ উল্টো দৌড় দিলেন, মানুষ আর তার পাশে থাকলো। কাল হুঁশিয়ারি, হুঙ্কার, আর আজ দেখা গেল সিদ্দিকুল্লাহ পালিয়ে গেলেন। হুঙ্কার হাওয়া, সিদ্দিকুল্লাহ ভ্যানিশ। প্রশাসন করা হতে সিদ্দিকুল্লাহ জারি জুরি খতম। আজ সকাল থেকে দেখেছিলাম পুলিশ প্রশাসন প্রস্তুত হয়ে আছে, কোনো রকম কোনো অশান্তি বরদাস্ত করা হবে না। গতকাল 1 কোটি মুসলিম নিয়ে প্রতিবাদের হুঙ্কার দিয়েছিলেন এবং আজ এয়ারপোর্ট চত্বরে গিয়েও ফিরে গেলেন সিদ্দিকুল্লাহ। গতকাল কি হুঙ্কার ছিল সিদ্দিকুল্লাহ?